আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে আজ নতুন প্রাণের সঞ্চার হওয়ার কথা ছিল, কিন্তু সূর্য ডোবার আগেই সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। উৎসবের আমেজ রূপ নিল ক্ষোভের আগুনে, আর ভোট বর্জনের ঘোষণায় স্তব্ধ হলো পুরো ক্যাম্পাস। ডাকসুর পর জাকসুতে যে বেহাল দশা হলো, তাতে প্রশ্ন উঠেছে পাগলের সুখ মনে মনে তৃপ্তিতে ভোগা অন্তর্বর্তী সরকারের পক্ষে জাতীয় নির্বাচন তো দূরের কথা, আদৌ একটি উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব কিনা। তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার যে অধ্যাপক ইউনূসের ফাঁকা বলেছিল, সেটিও প্রমাণ হয়ে গেছে জাকসু নির্বাচনে। ডাকসু আর জাকসু নির্বাচনের পর বিএনপির কাছে এখন আতঙ্ক হলো সরকার আদৌ নির্বাচন চায় কিনা। মিত্র জামাতকে পার করিয়ে দেওয়ার ট্রায়াল রান হিসেবেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচনের কৌশল নেওয়া হয়েছে কিনা সে প্রশ্ন উঠছে দলটির ভেতরে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা ভেবেছিল এবার বুঝি একটি দলীয় প্রভাবমুক্ত সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন হবে, কিন্তু সকাল থেকে যে উৎসবের আমেজ ছিল, দুপুরের পর থেকে তা হঠাৎ বদলে যেতে শুরু করে। নাটকীয়ভাবে সবকিছু ওলট পালট হয়ে যায় যখন ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী সংবাদ সম্মেলন করে সুনির্দিষ্ট কিছু অভিযোগ তুলে ধরেন। তার অভিযোগ ছিল নির্বাচনে একাধিক অনিয়ম ও কারচুপি হয়েছে, যা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। ভোট কারচুপি এবং একই ভোটার বারবার ভোট দেয়া মানে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়। সবচেয়ে বড় অভিযোগ ছিল ওএমআর ব্যালট ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম নিয়ে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট কারচুপির অভিযোগ ওঠার পর ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা এই অভিযোগগুলোকে আরো জোরালো করে। দর্শক, অধ্যাপক ইউনূস গত জানুয়ারিতে বলেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন। এমন পরিকল্পনাই সাজাচ্ছে সরকার। সরকার সেরা নির্বাচনের একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চায়, আর ৮ মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের আগে ইতিহাস তৈরি করে ফেলেছে সরকার। এবারে জাকসু নির্বাচনে এমন অনেক কিছু ঘটেছে যা দেশের ইতিহাসে বিরল। আগে কেবল প্রার্থীদের নির্বাচন বর্জনের নজির ছিল, এখন জাকসুতে দেখা যাচ্ছে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শিক্ষকেরাই। প্রশ্ন হলো, এভাবে জাতীয় নির্বাচনের পরিকল্পনা সাজানো হলে তার ফল কি হবে? জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ৩ সদস্য নাহারুল ইসলাম খান, নজরুল ইসলাম এবং শামীমা সুলতানা বিকেল ৪টার দিকে বিভিন্ন কেন্দ্র ত্যাগ করেন। তারাও সংবাদ সম্মেলন করে জানান নির্বাচনে অনিয়ম ও কারচুপির কারণে তারা নির্বাচন বর্জন করছেন। এরপর অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বয়কটের ঘোষণা দেয় আরো 4টি প্যানেল। এগুলো হলো সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল। জাকসু নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট 8টি প্যানেল অংশ নিয়েছে, তার মানে অর্ধেকের বেশি প্যানেল নির্বাচন বয়কট করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে জাকসু নির্বাচনে বেশ কিছু অনিয়মের চিত্র ধরা পড়েছে। ভোটারের আঙ্গুলে দাগ দেওয়ার জন্য এমন একটি কালি দেওয়া হয়েছে যেটি সঙ্গে সঙ্গে মুছে যায়। আবার একটি ছাত্রী হলে জাল ভোট দেওয়ার কিছু ভিডিও শেয়ার হয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের চেয়ে 2 ঘন্টা বেশি সময় ধরে ভোট গ্রহণ চলে। দর্শক, শেখ হাসিনা সরকার পতনের পরদিন ভারতের এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তরুণদের ভোটাধিকার কেড়ে নেয়ার অভিযোগ তোলেন। তিনি বলেছিলেন তার সরকার প্রথম কাজ হবে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া, কিন্তু ডাকসুর পর জাকসুতে একজনের ভোট অন্যজনের দেওয়ার নজির স্থাপন করলো প্রশাসন। অবশ্য মৃত কোনো ভোটারদেরকে এখনো ভোট দিতে দেখা যায়নি। জাকসু নির্বাচনের
রবিউল ইসলাম নামে এমন এক শিক্ষার্থীর আক্ষেপ প্রকাশ করেছে সমকাল। শহীদ রফিক জব্বার হলের ভোট কেন্দ্রে গিয়ে রবিউল দেখতে পান তার জীবনের প্রথম ভোট চুরি হয়ে গেছে। তিনি সমকালকে বলেন, 20 মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখেন তার স্বাদের ভোটটি আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে তেমনটা কোনো দিন তিনি ভাবতে পারেননি। রবিউলের অভিযোগ, হলের পোলিং অফিসার জাকির হোসেনও স্বীকার করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকার আমলে দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে হজ-বরওয়ালা চিত্র থেকে জাতীয় নির্বাচন নিয়ে সংশয় গভীর হচ্ছে। প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচন কি একই ছকে করতে চায় সরকার? মিত্র জামাতের পথ সুগম করতে কি চলছে আগাম ট্রায়াল? ডাকসু নির্বাচন নিয়ে যখন অনিয়মের অভিযোগের ছড়াছড়ি, তখন সরকার গেয়ে চলছে জয়গান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী 9 সেপ্টেম্বর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। সাংবাদিকদের জানান, ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনের মডেল। অন্যদিকে শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের কৃতিত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 11 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হতে যাচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সম্ভাব্য মডেল। ডাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ভোটের পরপরই ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল ছাত্রদল। সেখানে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছিলেন, ডাকসু নির্বাচন পরিপূর্ণভাবে শেখ হাসিনা আমলের নির্বাচনকে ছাড়িয়ে গেছে। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচন মডেলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হলো সমঝোতার মডেল। 2 দিন আগে ডাকসুতে উত্তেজনা দেখা গিয়েছিল। উত্তেজনার পারদ এতটা উঠেছিল যে সরকারের বাঘা বাঘা উপদেষ্টা বিএনপি ও জামাতের দরবারে ফোন দিয়েছিলেন। 9 সেপ্টেম্বর সন্ধ্যার পর যখন শিবির ও ছাত্রদল মারমুখী অবস্থানে চলে যায়, তখন উত্তেজনা নিরসনে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী টেলিফোনে কথা বলেছিলেন 2 দলের নেতাদের সঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন, আইন উপদেষ্টা এবং আরো 2-1 জন ফোন করেছিলেন। তারাও উত্তেজনা কমাতে পরামর্শ দিয়েছেন। ডাকসু নির্বাচনে যখন ছাত্র দল ও শিবির মুখোমুখি অবস্থানে চলে যায়, তখন সরকারের মধ্যস্থতায় 2 পক্ষের মধ্যে নেগোসিয়েশনের চেষ্টা করেছিল সরকার একাধিক উপদেষ্টা। মানে সমঝোতার ভিত্তিতে সম্পাদক পোস্টগুলো ভাগাভাগি করতে চেয়েছিল তারা, কিন্তু শিবিরের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাদশা দেয় সেটি আর সম্ভব হয়নি। প্রশ্ন হলো, জাতীয় নির্বাচনেও কি এভাবে আগে থেকে ভাগাভাগি হয়ে যাবে, নাকি বিরোধ দেখা দিলে নিষ্পত্তি করা হবে পর্দার আড়ালে? আইন উপদেষ্টা অবশ্য একে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর বলতে পারেন। সেটি হলে নির্বাচনের দিন ফলাফল নিয়ে এডিআর অনন্য নজির পৃথিবীর বুকে তিনি প্রথম রাখবেন। প্রশ্ন হলো, ডাকসুতে 11,000 আর ডাকসুতে 40,000 ভোটারের নির্বাচনে সরকারের যেখানে দম বেরিয়ে আসছে, সেখানে 8 কোটি ভোটারের নির্বাচনে ইউনূস বাহিনীর কি লাগবে? টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যদি বিরোধ ও সংঘাত দেখা দেয়, তখন অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ কাকে কাকে ফোন করবেন? দর্শক, ডাকসু ও জাকসুতে যে বিরোধ, সেটি কেবল কোনো একটি রাজনৈতিক প্যানেলের কৌশলগত পদক্ষেপ নয়, বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার উপর একটি সামগ্রিক অনাস্থার প্রতিফলন হিসেবে আমরা দেখতে পারি। দুটি ভিন্ন পক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী, যখন একই ধরনের অভিযোগ নিয়ে নির্বাচন বর্জন করে, তখন তা স্পষ্টতই প্রমাণ করে যে সমস্যাটি বিচ্ছিন্ন নয়, বরং কাঠামোগত। নির্বাচন কমিশন এবং প্রশাসনের ব্যবস্থাপনার উপর কোনো পক্ষেরই পূর্ণ আস্থা ছিল না। এই সমন্বিত অবিশ্বাস ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্য একটি বড় প্রশ্ন তৈরি করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রস্তুতির দিনই পর্যটন শুরু হয়েছে, আর ধীরে ধীরে দিন আর মাস শেষ হলেও জাতীয় সংসদ নির্বাচনের কোনো প্রস্তুতি দৃশ্যমান নয়। খোদ বিএনপি নেতারাই বিশ্বাস করেন না যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। 2 সপ্তাহ আগে বিএনপি নেতারা খুব আশ্বস্ত ছিলেন, সরকারের সাথে সুর মিলিয়ে বলেছিলেন, আল্লাহ ছাড়া কেউ জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। ডাকসু নির্বাচনের পর সেই সুর কিন্তু পাল্টে গেছে। সরকার খানিকটা সতর্কবাণী শুনিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।
বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে সরকারের অর্জন কিছুই থাকবে না। তবে গত 13 মাসে মব সন্ত্রাস ছাড়া সরকার আর কোনো অর্জন আছে কি না সেটি অবশ্য সালাউদ্দিন আহমেদ বলেননি। সেই মব সন্ত্রাসকে সঙ্গী করে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সেটি এরই মধ্যে রাজনীতিবিদ থেকে শুরু করে বিশ্লেষকেরা বহুবার বলেছেন। বিএনপি নেতাদের সন্দেহ, বিএনপিকে ক্রমাগত কোণঠাসা করে মিত্র জামাতের জয়ের পথ সুগম করতে চায় সরকার। ডাকসু এবং জাকসুর অভিজ্ঞতা থেকে এখন রীতিমতো আতঙ্কিত বিএনপি। ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা, ভরাডুবি ঘটবে কিনা তা নিয়ে শঙ্কায় ভুগছে দলের নেতারা। আবার একের পর এক সরকারের কৌশলের কাছে হেরে যাওয়া নিয়ে শীর্ষ নেতৃত্বের উপর তৈরি হচ্ছে প্রচন্ড চাপ। এমনকি খোদ সরকারের খুবই ঘনিষ্ঠজন বদিউল আলম মজুমদার বলেছিলেন, সরকার না চাইলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। দর্শক, প্রশ্নটা সেখানেই, সরকার কি আদৌ নির্বাচন সুষ্ঠু চায়? কারণ সরকার প্রেস সচিব বলেছেন, ইলেকশন করে সোসাইটি, পলিটিক্যাল পার্টিগুলো তারা যদি চায় তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব। এখানে ইঙ্গিত এবং লক্ষণগুলো স্পষ্ট। সরকারের কিংস পার্টি বলে দিয়েছে, নতুন সংবিধান না হলে নির্বাচনে যাবে না। আর এক মিত্র জামাত ইসলামী শর্তের পর শর্ত জুড়ে দিচ্ছে। যখন সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো বিরোধটা সামনে আনবে, তখন সরকার বলবে রাজনৈতিক দলগুলো নির্বাচন না চাইলে সরকারের কি করার আছে। এরই মধ্যে সেই উপলক্ষ তৈরির বন্দোবস্ত সরকার পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে। জুলাই সনদের নাটকের নতুন পর্ব 11 সেপ্টেম্বর থেকে নতুন করে মঞ্চস্থ করা শুরু হয়েছে। সে নাটক কিভাবে, কোন প্রক্রিয়া নির্বাচনকে দূরে ঠেলে দিবে তা নিয়ে বিশ্লেষণ থাকবে আগামী। যে শেখ হাসিনা ভিডিও কলে আসছেন, তার মানে হচ্ছে গত 1 বছর শেখ হাসিনা বিভিন্ন গ্রুপ, উপগ্রুপ, সমীকরণ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যেভাবে উনি আপনার তৃণমূলের নেতাকর্মীদের সাথে ভয়েস কলে কথা বলেছেন, সেটা আপাতত বন্ধ হয়ে যাবে। উনি সরাসরি ভিডিওতে আসবেন, তার মানে অনলাইনে আসবেন, অন এয়ারে আসবেন, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন। তো সেই বিষয়টাতে আমরা আপনাদের সাথে কথা বলছি। তার আগে একটু একটা বিষয় নিয়ে একটু কথা বলছি, যে আওয়ামী লীগের এই মুহূর্তে শিক্ষা নেওয়ার বিষয়টা কি। আপনি একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, ফ্রান্সে ব্যাপক আন্দোলন চলছে। ফ্রান্স গভর্নমেন্টের গত 4 বছরে 6 জন প্রধানমন্ত্রী চেঞ্জ করতেছে, কারণ কোয়ালিশন সরকার ম্যাক্রোর। এবং আপনারা সম্প্রতি নেপালের অবস্থা দেখেছেন, যেটা নেপালের অবস্থাটা বাংলাদেশের সাথে একদম সরাসরি কপি পেস্ট বলতে পারেন, যে বাংলাদেশটা থেকে কপি করে পেস্ট, লুটপাট, আগুন জ্বালাও, সবই একই রকম, একই সাইন, একই জিনিস। শুধুমাত্র একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে যে নেপালের কোনো লোক বা কোনো একটা গ্রুপ, কোনো একটা মন্ত্রী মিনিস্টারের কারো ওয়াইফের কাপড় চোপড় ব্রা নিয়ে মিছিল করা, এতটুকু ছাড়া বাকি সবটাই বাংলাদেশের সাথে মিল। তবে আমার মনে হয় যে নেপালের লোকজন আমাদের বাংলাদেশের চেয়ে লোকজনের চেয়ে শিক্ষিত, যার কারণে তারা মহিলাদের ওই সব ব্রা পেন্টি নিয়ে মিছিল করে নেয়, যেটা আমাদের দেশের জেনজি প্রজন্ম করেছে। সবচেয়ে মজার বিষয় কি, অনেকে হয়তো খেয়ালও করেন নাই, 240 বছর নেপালের রাজতন্ত্র চলেছে। 2008 সালের পর থেকে নেপাল গণতন্ত্রের পথে হেঁটেছিল, এবং সেই গণতন্ত্রের পথে হাঁটতে গিয়ে 18 বার, 24 বছরে 18 বার তাদের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়েছে, কারণ ওটা ছিল পিআর পদ্ধতি, পিআর পদ্ধতি। সুতরাং সেই অবস্থা থেকে আজকে এখন আবার গণমানুষ সেই মিছিল করে সেই রাজতন্ত্র ফিরিয়ে আনতে চাচ্ছে। তাদের ব্যাপার হচ্ছে যে রাজতন্ত্র, তারা রাজতন্ত্র চায়, তারা আর এটা চায় না। এটা হচ্ছে তাদের মূল থিম। অনেকে বলতে পারেন যে এখানে ডিপ স্টেটের খেলা, অমুক খেলা, তমুক খেলা, যত জায়গায় যত খেলা বলবেন, তবে আমি বলবো কি জানেন, এটা অজিত দোভালের খেলা ছিল। ইন্ডিয়ার সাথে চরম বিতর্কিত ছিল বর্তমানের এই প্রধানমন্ত্রী, যার কারণে তার এই মুহূর্তে পতন, এটা অকল্পনীয়, অবিস্মরণীয় পতন হয়েছে। এখানে অজিত দোভালের খেলা চলতে পারে। আর আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনে বিএনপির জন্য যেমন একটা শিক্ষা আছে, আওয়ামী লীগের জন্য একটা বিশাল শিক্ষা আছে। আমার ভিডিও অনেক বিএনপি ভাই, বন্ধু, বড় ভাইরাও দেখেন,
যেমন আমার আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন দেখেন, তো বিএনপি ভাইদের বলবো 28টা পদের মধ্যে আপনারা একটা পদও পান নাই। 2টা পদ বাম সংগঠন পেয়েছে, বাকি সব জামাত ইসলাম পেয়েছে। এর থেকে আপনাদের শিক্ষা কি দেখছেন? যে আগামী নির্বাচন, এই যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের 300 আসনের মধ্যে আপনারা কয় আসন পাবেন সেটা কিন্তু এখন দেখার বিষয়, বোঝার বিষয়। আর আপনারা এখন বলছেন, হাইপ তুলছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ সমস্ত কিছু দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ভোট দিচ্ছে। না রে ভাই, আওয়ামী লীগ তো নাই, আপনাদের হিসেবে তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের কোনো লোকজন নাই, এদের কোনো ভোট নাই। তবে সাধারণ পাবলিক সবাই তো আর রাজনীতি করে না। ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ পাবলিক হাজার হাজার আছে। যেমন আমার ভাই ভাগ্নি আছে, আরেকজনের বোন আছে, আরেকজনের আত্মীয় স্বজন আছে, সবাই আছে। তা আপনাদের নৃশংসতা গত 1 বছর সবাই দেখেছে না? যেমন ধরেন এমনও অনেক লোক আছে যারা কোনো রাজনীতি জানি, কিছু জানি, কিন্তু আপনাদের অত্যাচার অবিচারে গত 1 বছর যে দুর্বিষহ কষ্ট করেছে, তারা সবাই বলেছে যে দূর, বিএনপি ঢাকা ইউনিভার্সিটি আছে, তোমরা পড়ালেখা করতে হবে, তার চেয়ে শিবিরের দিয়া দাও, অন্তত বিএনপি থাকবে শিবিরের ভয়ে, শিবির থাকবে বিএনপির ভয়ে, 2 গ্রুপের ভয়ে তোমরা ভালোভাবে পড়ালেখা করে চলে আসতে পারবে। এই জন্যই আপনাদের আজকের এই পতন। এখান থেকে আপনাকে শিক্ষা নেবেন যে আপনাদের কি করা উচিত। সারা বাংলাদেশের যত মব হয়েছে, আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের ঘরবাড়ি যা ভাঙা হয়েছে, সবকিছুই আপনারাই ভেঙেছেন। আপনারা ছাড়া আর কেউ করে নাই। যতগুলো মামলা মোকদ্দমা সবগুলোতে বিএনপি নেতারা মামলা করাইছেন, আপনারা নিজেরা ইচ্ছা মতন করেছেন। তা আপনারা আওয়ামী লীগ ঠেকাইতে যায় যে নিজেরাই ঠেকে গেছেন, এটা আর আপনারা বুঝেন নাই। আওয়ামী লীগের ব্যান করতে গিয়ে আপনারা বললেন যে আমরা তো কিছু বলি নাই, চুপচাপ ছিলাম, কিন্তু যখন ব্যান্ড হয়ে গেল তখন বললেন যে আমরা তো লিখিত দিয়ে আসছিলাম। আপনারা যে দোগলা টাইপের লোক বা ডাবল স্ট্যান্ডার্ড তা বুঝে গেছে এখানে। আপনারা চাইছিলেন যে আওয়ামী লীগ ব্যান্ড হোক, আর আওয়ামী লীগ ব্যান্ড হওয়ার পর আপনাদের কি অবস্থা দেখেন। আর আওয়ামী লীগ নেতাকর্মীদের এখানে সবচেয়ে বোঝার যে বিষয়টা, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে আমি আপনি, তোমরাও জানো আমরাও জানি, জামাত শিবির পাকিস্তানি সেই স্লোগান না, তোমরাও জানো আমরা জানি, আমাদের এখন লড়তে হবে কার সাথে? আওয়ামী লীগ নেতাকর্মীদের লড়তে হবে শিবিরের সাথে। বিএনপি আমাদের জন্য গন কেস। সুতরাং আমাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত ইসলাম, বিএনপি না। জামাত ঠেকাও, কারণ বিএনপি নিজের দুষ্কর্মের কারণেই বিএনপি আজকে নাই হয়ে যাচ্ছে। তা আমাদের ফাইট দিতে হবে জামাতের সাথে। আমাদের তৃণমূল থেকে শুরু করে আমাদের সব জায়গায়, যেমন আমাদের গ্রাস লেভেলে বিশাল একটা জনগোষ্ঠী আমাদের সমর্থন করে, তেমনি জামাতের একটা সমর্থন আছে। সুতরাং এখন চলবে হচ্ছে যুদ্ধ অপরাধী বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতাকামী। স্বাধীনতাকামী যারা আছে সকলে আওয়ামী লীগের সাথে আছে, আর স্বাধীনতা বিরোধীদের আছে জামাতের সাথে। সুতরাং আমাদের লড়তে হবে সরাসরি শিবিরের সাথে। এই কথাটাই এখন সবচেয়ে বড় জিনিস। আমরা যত বেশি এখন অ্যাক্টিভ হব, তত বেশি আমরা ফেস করব শিবিরকে, তত বেশি আমাদের জয়লাভ করব। আমাদের কেউ আইনা বসাই দিবে না। আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে আসে না। সুতরাং আমরা আমাদের ক্ষমতা বলেই আসব, আমরা আমাদের জনশক্তির বলে আবার ক্ষমতায় ফিরে আসব। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসি যে শেখ হাসিনার যে থাম্বেল, শেখ হাসিনা সরাসরি আসছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান জননেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা সিদ্ধান্ত হয়ে গেছে যে কোনো মুহূর্তে, আপনারা বললেন না যে ভাই এখনো আসলো না কেন, কালকে আসলো না কেন, পরশু না, ওনার যে সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে এবার হবে যে ভিডিও লাইভে, রেকর্ডিং ভিডিও তারা ভিডিও লাইভে আসবেন আর সেটা প্রচার করবে। যেহেতু বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রচার করবে না, সেহেতু ওয়ার্ল্ডের বিভিন্ন গণমাধ্যম সরাসরি প্রচার করবে। যেমন আওয়ামী লীগের পেজ, ছাত্রলীগের পেজ সরাসরি প্রচার করবে, ইন্ডিয়ার বিভিন্ন অনলাইন টিভি চ্যানেলগুলো প্রচার করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাশিয়ান আরটি চ্যানেল এবং ইউরোপের 3-4টি চ্যানেলের সাথে অলরেডি কথাবার্তা হয়েছে, ইংল্যান্ডের বেশ কিছু অনলাইন টিভি চ্যানেল কথা হয়েছে, তারা সকলে একযোগে প্রচার করবে। সেটা কবে কখন প্রচারিত হবে সেটা আপনারা সবাই জেনে যাবেন। তবে খুবই সহসা, বেশি দিন না, এটা আর 2 বছর 1 বছর না, যে কোনো মুহূর্তে যে কোনো দিন প্রচার হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।